আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সবাই কি ভাইয়ার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা এবং স্ক্রিন ঠিকমতো দেখতে পাচ্ছ কিনা কাইন্ডলি টিচার ইনবক্সে একটু জানাই দিও। ফার্স্ট অফ অল একটু সরি, একটু দেরি হইলো শুরু করতে আমাদের। হ্যাঁ, বলো সবাই শুনতে পাচ্ছ কিনা এবং স্ক্রিন ঠিক আছে কিনা। আজকের পড়াটা টোটালি থিওরিটিক্যাল বাট ইন্টারেস্টিং আর কি। হ্যাঁ, পলিমার অ্যান্ড প্লাস্টিসিটি। ওকে, চলো আমরা তাহলে স্টার্ট করি। ফার্স্ট অফ অল আমাদের প্রিভিয়াস ক্লাসের এই হোমওয়ার্কটা ছিল কি ছিল, বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডের সাথে যদি হাইপোফসফরাস অ্যাসিড দাও, সাথে ওয়াটার দাও, কিসের প্রেজেন্সে, ভাইয়া লিখে দিয়েছিলাম আগের দিন, কপার প্লাসের প্রেজেন্সে হিট দিলে তখন কি প্রোডিউস হবে? বলো তো ভাইয়া এটার অ্যান্সার কি আসবে? বলো সেনজ্যোতি, সানজিদা, তাসিন, জারির, আনিকা, বলে ফেলো ভাইয়া এটার অ্যান্সার কি আসবে? এটা কিন্তু আমরা আগের দিনও পড়ছিলাম, তাই না? এই যে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডকে যদি আমরা একটু ভেঙে লিখি সুন্দর করে, N2Cl প্লাস H3PO2 হাইপোফসফরাস অ্যাসিড প্লাস ওয়াটার HOH। ওকে, তাহলে কি হবে ভাইয়া খেয়াল করো, এই অক্সিজেনটা এটার মধ্যে চলে যায়, ফসফরিক অ্যাসিডে কনভার্ট হয়ে যাবে, তাই তো? H3PO3 প্লাস এই হাইড্রোজেনটা এই ক্লোরিনকে নিয়ে চলে যাবে, ফর্ম করবে হচ্ছে HCl প্লাস এই নাইট্রোজেনটা বাবল আকারে উড়ে চলে যাবে, N2 বাবল, এন্ড ফাইনালি এই Hটা এখানে এসে ঢুকে যাবে, ফর্ম করবে হচ্ছে বেনজিন। কিসের প্রেজেন্সে? কিউ প্লাস আয়নের প্রেজেন্সে হিট দিলে। এই হচ্ছে মোটামুটি আমাদের কেস। বলো ভাইয়া এটা কি আমরা সবাই ক্লিয়ার? এই টাইপের কোশ্চেন মাঝে মাঝে এমসিকিউ তে দিলেও দিতে পারে। হ্যাঁ, বলো ভাইয়া এইটা আমরা সবাই ক্লিয়ার কিনা? ওকে ওকে, হ্যাঁ, ভেরি গুড। সো এটা আমরা সবাই ক্লিয়ার। এরপর যদি আমরা আসি, যে দেখো আজকের আমাদের টপিক, আজকে C37 চলে আসছে, মানে আর একটা ক্লাস আছে, তাই না? ওকে, দেখো এখানে কি আছে, পলিমার্স এন্ড প্লাস্টিসিটি, টাইপস অফ পলিমার্স থ্রু এডিশন আর থ্রু কন্ডেনসেশন। আচ্ছা ভাইয়া কন্ডেনসেশন মানে কি? কেউ কি একটু বলতে পারবো ভাইয়া কে কন্ডেনসেশন মানে কি? বলো কন্ডেনসেশন মানে কি? এডিশন মানে তো জানি, মানে ক্যাটেনেশনের মতো অনেকটা, তাই না? জাস্ট চেইন বড় হবে, এটা আমরা জানি। কন্ডেনসেশনটা মানে কি? লিকুইফিকেশন অফ গ্যাস, হ্যাঁ বলা যায়, ভেরি গুড সেনজুদি। এছাড়াও বলা যায় রিমুভাল অফ ওয়াটার, নাকি? রিমুভাল অফ ওয়াটার, কন্ডেনসেট হয়ে যাওয়া, তাই না? রিমুভাল অফ ওয়াটার, কনসেন্ট্রেশন বেড়ে যায়, এরকম টাইপের ব্যাপারটা। থ্রু এডিশন মানে এডিশন হয়, কন্ডেনসেশন মানে হচ্ছে রিমুভাল অফ ওয়াটার। এগুলো আমরা মোটামুটি বুঝি। এখন এই দুই টাইপের পলিমারে শুরুতে আমরা যেটা পড়বো, এডিশন পলিমার গুলো পড়বো আর কন্ডেনসেশনটাও পড়বো। এখানে একটা ছোট্ট বিষয় আছে, পলিমার থেকে কোশ্চেন কেমন আসে? পলিমার থেকে কোশ্চেন হচ্ছে ইজি টু কম্প্রিহেন্ড, জাস্ট ইকুয়েশন লিখবা, ইউজেজ যদি চায় তাহলে লিখবা, এর বেশি কিছু না, টু দা পয়েন্টে অ্যান্সার করা যায়। এবং এই পোর্শন থেকে আসলে ভাইয়া কোশ্চেন খুবই কম আসে, সো টেনশনের অ্যাকচুয়ালি কোনো কারণ নাই। ওকে, সো যদি আমরা একটু সামনের দিকে আগাই, দেখো ফার্স্টে কি লেখা, প্রোডাকশন অফ পলিথিন। প্রোডাকশন অফ পলিথিন, এটা কিন্তু এডিশন, এটা কিন্তু এডিশন, থ্রু এডিশন। এই পলিমারাইজেশনটা হচ্ছে এডিশনের থ্রুতে হয়ে থাকে, এডিশন। ওকে, ভেরি গুড। তো কি বলছে, পলিথিন ইজ প্রডিউসড ডিউ টু দ্য পলিমারাইজেশন অফ ইথিলিন। ইথিলিন মানেই কিন্তু ভাই আসলে ইথিন। হ্যাঁ, এই ধরো এটাকে বক্স আকারে দেখাই, যেটা তোমাদেরকে সবসময় দেখাইছি। ওকে, ইথাইলিন বা ইথিন। তারপর কি বলছে, কমার্শিয়াল প্রোডাকশন অফ পলিথিন স্টার্টেড ইন 1943। এগুলো এমসিকিউর জন্য মনে রাখার কোনো দরকার নাই। ইন মোনোমার কার্বন কার্বন ডাবল বন্ড ইজ প্রেজেন্ট, but there is no double bond in polymer compound. In this case, carbon-carbon single bond is formed after breaking carbon-carbon double bond. That means two new pi bonds is formed by breaking one pi bond. Two new sigma bond form করে pi bond break হওয়ার পরে। If you notice the product polymer, you can understand one carbon atom is present
ইন দ্য মেইন চেইন এন্ড হাইড্রোজেন অ্যাটমস আর প্রেজেন্ট ইন দ্য ব্রাঞ্চ চেইন। তো আসো জিনিসটা আমরা একটু ডিটেইলস আলোচনা করি। এখানে আসলে বিষয়টা কি হয়েছে, আচ্ছা কেউ কি ভাইয়া একটা জিনিস বলতে পারবা, থার্ড ব্রেকেট দিয়ে বন্ডের মাঝখানে এরকম কাটা হয় কেন, বলো তো? থার্ড ব্রেকেট দিয়ে বন্ডের মাঝখানে এরকম কাটা হয় কেন, বলো? এটার অ্যান্সারটা বলো, 1 মিনিট টাইম দিলাম, বলো। থার্ড ব্রেকেট দিয়ে বন্ডের মাঝখানে এরকম করে কাটা হয় কেন, কাটে এভাবে দেখায় কেন, অন্যভাবে কেন দেখায় না? বলো ভাই, কে এই জিনিসটা অ্যান্সার দাও সবাই। ওকে, সো আসো, এইটা আসলে কেন হয়েছে আমি তোমাদেরকে বুঝাই। ধরো তোমার কাছে মনোমার আছে, হ্যাঁ, ইথিনের CH2 ডাবল বন্ড CH2 এরকম n টাইমস অফ ইথিন আছে, যেটাকে আমরা বলতেছি কি মনোমার। এরপর এটার মধ্যে তুমি হিট টিট দিলা, সবকিছু দিলে, এগুলার এক্সাক্ট অ্যামাউন্ট গুলো লেখা আছে, ওগুলো পড়লেই হবে, মোর দেন এনাফ। হ্যাঁ, দিলা। এরপর কি হয়, জিনিসটা আসলে ক্যাটানেশনের মতো কাজ করে আর কি অনেকটা। হ্যাঁ, যেমন এই CH2 আর এই CH2 ব্রাঞ্চের মতো থাকে আর কি, এরকম অনেকগুলা চলে আসে আর কি, CH2 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 and so on আর কি। হ্যাঁ, মানে বুঝছো তো, মানে এখানে আরো অনেকগুলো CH2 আছে, এখানেও আরো অনেকগুলো CH2 আছে। তো তুমি তো এতগুলো তোর পরীক্ষার খাতায় লিখবা না, তুমি যেটা কি করবা, একটা মনোমারকে যে এরকম বন্ডের মাঝখানে কেটে এখানে এন দিয়ে দিবা। এই জন্য আর কি এটাকে যে এভাবে লেখা হয়, CH2 CH ড্যাশ। এই হইলো মোটামুটি এইটাকে, সরি আরেকটা তো এইচ আছে, হ্যাঁ, CH2 CH2 ড্যাশ ড্যাশ থার্ড ব্র্যাকেট দিয়ে এন। এইটাকে আমরা বলতেছি বেসিক্যালি পলিমার। তাহলে আমরা বন্ডের মাঝখানে ব্রেক করে ব্রেকেট কেন দিই, এটা কি সবাই বুঝতে পারছি? বলো দেখি টিচার বক্সে একটু কষ্ট করে সবাই। বন্ডের মাঝখানে কেন আমরা থার্ড ব্রেকেট দিয়ে এখানে পলিমার বোঝাচ্ছি, এটা কি সবাই ক্লিয়ার? মানে একটা পোর্শন দেখানোর জন্য। হ্যাঁ, আমরা কিন্তু পুরো পোর্শনটা দেখাই না, আমরা জাস্ট একটা পোর্শন দেখাই, আনসারটা করি। সো থার্ড ব্র্যাকেট দেওয়াটা কনভেনশন, থার্ড ব্র্যাকেট দিতে হবে। ফার্স্ট ব্র্যাকেট অনেক সময় অনেক জায়গায় দেওয়া থাকে, ফার্স্ট ব্র্যাকেট টোটালি রং বলবো না, বাট দেওয়া উচিত না। হ্যাঁ, কনভেনশন যেটা সেটা ফলো করা উচিত ভাইয়া। থার্ড ব্র্যাকেটটা আমরা দিয়ে করবো ইনশাল্লাহ। ওকে, আচ্ছা, তাহলে এটা আমরা সবাই ক্লিয়ার, ভেরি গুড। তাহলে পলিথিনের ব্যাপারটা ডান, মানে ইথিন থেকে পলিথিন, পলিমার। মনোমার হচ্ছে ইথিন, পলিমার হচ্ছে পলি ইথিন বা পলিথিন, বা এটাকে ইথিলিন বলে। মনোমার, পলিমার কি হবে, পলি ইথিলিন বা পলিথিন, এইভাবে হচ্ছে নামটা যায়। সো এই হচ্ছে মোটামুটি আমাদের কাজ। এখানে কি দেওয়া লাগে দেখো ভাইয়া, 1000, মানে তোমাদের হলো রিয়াকশনটা একটু ভালো মতো জানা লাগবে। প্রত্যেকটা রিয়াকশনে মার্ক করে দিব, জাস্ট রিয়াকশন গুলো পড়বা, এর বেশি কিছু না।
যে ইথিলিন বা ইথিন থাকে 200 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, স্লাইটলি অক্সিডেন্ট মানে অক্সিজেন লাগে, 1000 অ্যাটমসফিয়ারিক প্রেসার লাগে, সেগুলো দিলে মোটামুটি পলিথিন হয়ে যায়। দেন আচ্ছা বলো ভাইয়া পলিথিনের ইউজেস কি? বলো আগে পলিথিনের ইউজেস গুলো পড়ি। বলো পলিথিনের ইউজেজ কি, বলো সবাই। পলিথিনের ইউজেজ কি, জাস্ট সেক্টর গুলো বললেও হবে, এগুলো কিন্তু পরীক্ষা দেয়। ধরো পলিমারটা দিয়ে বলবে ইউজেজ সহ লিখতে, হ্যাঁ তখন কিন্তু লাগে। ধরো তুমি অনেক এগুলো জানো, ইউজেজ গুলো জানো, বাট হয় কি মাঝে মাঝে পরীক্ষা খাতায় লিখতে দিলে অনেক সময় হড়বড়ায় যায়, আমরা নার্ভাস হয়ে যাই, তখন হচ্ছে অনেকগুলা নাও লিখতে পারি। হ্যাঁ সেই জন্য আগে থেকে শিখে রাখাটা বেটার। ইজ ইউজড ফর প্যাকিং মেডিসিনস মেইনলি। আচ্ছা ওকে, সাইদুর যেটা বলছো এটা ওকে, বাট মেইনলি এটা আসলে অনেক সেক্টর আছে। ধরো আমরা যদি প্যাকেজিং সেক্টরের কথা বলি, প্যাকেজিং বলতে ব্যাগ, ব্যাগেজ, লাগেজ এগুলো আছে। পাশাপাশি প্যাকিং বলতে শুধু মনে করো গুডস গুলাকে রাখবা স্টোর করবা সেটাও না। যেমন মেডিসিন প্যাকিং এর কথা যেটা বলছো, যে মেডিসিনের গায়ে যে পার্টটুক থাকে মনে করো যেটা প্যাকিং করার জন্য লাগে, সেটাও কিন্তু আমার প্লাস্টিক দিয়ে তৈরি করা হয়। প্লাস্টিকের আসলে কস্ট ইফিসিয়েন্ট আর কি, হ্যাঁ কস্ট হচ্ছে অনেক কম হয়, এই জন্য এটা ইউজ করা হয়। বাট এটা কি এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি, বলো তো এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি জিনিসটা নাকি না? এছাড়া এছাড়া ধরো আরো অনেক ইউজ আছে, ধরো কনস্ট্রাকশন সাইট বলো, বা ধরো অনেক টাইপের জিনিসপত্র টয়েস টয়েস এগুলা এগুলা বানাইতে, হ্যাঁ অনেক ধরনের কাজ আছে অ্যাকচুয়ালি। ধরো কনজিউমার গুডস বলো, সবকিছুতেই আসলে প্লাস্টিকের বেশ বড় সড়ো ইউজেজ আছে। হ্যাঁ এই ওকে গুড, ভেরি গুড, ডান। ওকে তাহলে প্লাস্টিকের ইউজেস গুলো আমরা মোটামুটি জানি। আচ্ছা ওকে, এখন দেখো প্রোডাকশন অফ পলিপ্রোপিলিন। পলিপ্রোপিলিন, প্রোপিলিন মানে হচ্ছে প্রোপিন, প্রোপিনকে পলিমার করলে হয় পলিপ্রোপিলিন বা পলিপ্রোপিন। দেখো জাস্ট লাইক ইথিলিন উই গেট পলিপ্রোপিন ফ্রম পলিমারাইজেশন রিঅ্যাকশন অফ প্রোপিলিন বা প্রোপিন। হ্যাঁ ইন ইলেকট্রোকেমিস্ট্রি ইউ হ্যাভ সিন দ্য ওয়ার্কিং প্রিন্সিপাল অফ লিথিয়াম আয়ন ব্যাটারিজ অ্যান্ড লেড স্টোরেজ ব্যাটারি। ব্যাটারি গুলোর কথা বলতেছে, যদিও তোমরা এখন ইলেকট্রোকেমিস্ট্রি পড়ো নাই। দ্য আউটার স্ট্রাকচার অফ দিস ব্যাটারিজ ইজ মেড অফ পলিপ্রোপিলিন। মানে বুঝতে পারছো ব্যাটারি গুলোর যে আউটার স্ট্রাকচার গুলো আছে না ভাইয়া, আউটার লেয়ার আর কি সোজা কথা, ব্যাটারি গুলোর যে আউটার লেয়ার বা স্ট্রাকচার গুলো সেগুলো কি দিয়ে তৈরি ভাইয়া? পলিপ্রোপিলিন। সামটাইমস ইট ইজ ইউজড ইন দ্য বাম্পার অফ কার্স এন্ড ডিফারেন্ট মেডিসিন ফ্যাক্টরিজ। কারে যে বাম্পার গুলো থাকে যেটা কারকে প্রোটেকশন দেয় যাতে আরেকজন এসে কারের সাথে কোলাইড না হয়ে যায় সরাসরি, বা এগুলো ক্ষতি হয় আর কি, তো এই বাম্পারে ইউজ করা হচ্ছে, ডিফারেন্ট মেডিসিন ফ্যাক্টরিতে ইউজ করা হচ্ছে। বিকজ অফ ইটস লো কস্ট অ্যান্ড এক্সট্রিম ফ্লেক্সিবিলিটি ইট ইজ ইউজড ফর প্যাকেজিং। প্যাকেজিংও কিন্তু এই জিনিসটা ইউজ করা হয়, মানে কষ্ট লো আবার এক্সট্রিমলি ফ্লেক্সিবল, মানে ফ্লেক্সিবিলিটি বেশি থাকলে সুবিধা হয় কি যে এটাকে তুমি যে কোনো শেপে নিয়ে যেতে পারবা সহজে, সো এটার জন্য সে প্যাকেজিং ফিল্ডে ইউজ করা হয়। হ্যাঁ অলসো মেকিং জাগ মাগ, হ্যাঁ ভেরি গুড সাইদুর। গুড ইনসুলেটর, হ্যাঁ প্লাস্টিক একটা ভালো ইনসুলেটর, এটা আসলে টেম্পারেচারের উপর আসলে অনেক কিছু ভ্যারি করে প্লাস্টিকের ইয়ের উপর, ভ্যারিয়েন্টের উপর, বাট ভেরি গুড। হ্যাঁ এটা এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি না, হ্যাঁ গুড, থ্যাংক ইউ। ওকে তাহলে এই যে দেখো আমার কাছে কি ছিল? প্রোপিন, এন নাম্বার অফ প্রোপিন ছিল, এন নাম্বার অফ প্রোপিন ছিল। প্রোপিনকে পলিমার করার পরে আমাদের কি হয়েছে? জাস্ট ব্রেক ব্রেক হয়েছে, যে থার্ড ব্রেকেটটা দেখো পলিপ্রোপিন বলে, মানে পলিপ্রোপিলিন। এখানে 140 অ্যাটমসফিয়ারিক প্রেসার ইউজ করা হয়েছে, 120 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার ইউজ করা হয়েছে, টাইটানিয়াম ক্লোরাইড ইউজ করা হয়েছে। সো আমাদের কাছে থাকবে হচ্ছে জাস্ট রিঅ্যাকশনটা দেখা। এটা কিন্তু সহজ, কি ছিল? CH3 সরি CH2 CH, এখানে ধরো একটা CH3, এটার n টাইমস তুমি নিছো, নিয়ে হিট টিট করছো, করে তুমি কি পাইছো? CH2 CH, এখানে থাকলো CH3 ড্যাশ, এটাকে আমরা বলতেছি হচ্ছে প্রোপিন, এটা নাম হবে পলিপ্রোপিন বা পলিপ্রোপিলিন, যদি এটাকে প্রোপিলিন বলো। এ হচ্ছে ঘটনা, শেষ, সিম্পল হিসাব। এগুলো নিয়ে আমরা আসলে সামনে সামনে দেখবো। তাহলে পলিপ্রোপিলিনের ইউজেজ গুলো তোমরা দেখছো, বাম্পার অফ কার্স, মেডিসিন ফ্যাক্টরিজ,
বিকজ এটা হচ্ছে লো কস্ট এক্সট্রিমলি ফ্লেক্সিবল, প্যাকেজিং এ ইউজ করা হয়। এই হইলো মোটামুটি ঘটনা। এছাড়া আউটার স্ট্রাকচার অফ ব্যাটারিজ এগুলাতেও প্রোপিলিন ইউজ করা হয়। ওকে, ক্লিয়ার সবাই পলিপ্রোপিলিন পর্যন্ত? ছোট্ট একটা সি লিখে দিই। হ্যাঁ, এগুলো ভাই ক্লাসে শিখে ফেলবো। হ্যাঁ, এগুলো বাসায় আর এক্সট্রা করে পড়ার কোনো দরকার নেই, শুধুমাত্র পিডিএফ দেখি শেষ, এক্সট্রা ভাবে আর পড়ার দরকার নাই। এগুলো খুব ইম্পর্টেন্ট, যে সবসময় আসে ওরকম কিন্তু কিছু না। পরে রাখলে ভালো। ইট ইজ ইউজ টু প্রিপেয়ার রুপ এন্ড কার্পেট। হ্যাঁ, ভেরি গুড। ওকে, এটা ক্লিয়ার। চলো সামনে দিকে যাই। পলিভিনাইল ক্লোরাইড। হ্যাঁ, পলিভিনাইল ক্লোরাইড, এইটা পড়ানোর আগে তোমাদেরকে দুইটা জিনিস জিজ্ঞেস করি। ভাইয়াকে একটু টিচার ইনবক্সে লিখে দেখাও, হোয়াট ইজ অ্যালাইল এন্ড হোয়াট ইজ ভিনাইল। একটু ভাইয়াকে লিখে দেখাও তো, হোয়াট ইজ অ্যালাইল আর হোয়াট ইজ ভিনাইল। বলো টিচার ইনবক্সে একটু লিখে দেখাও। পাইছো অ্যালাইল কি আর ভিনাইল কি? হোয়াট ইজ অ্যালাইল এন্ড হোয়াট ইজ ভিনাইল? ওকে, সো দেখো অ্যালাইল জিনিসটা কি বেসিক্যালি আমরা যদি একটু বুঝি। অ্যালাইল জিনিসটা হচ্ছে 3 কার্বনের হইতে হবে। দেখো CH3 CH ডাবল বন্ড CH2, এইটা ধরো আছে তোমার কাছে। হ্যাঁ, এইটা আছে তোমার কাছে। এইটাকে যদি তুমি অ্যালাইল বানাতে চাও, এটা তো প্রোপিন, তাহলে এটাকে যদি অ্যালাইল বানাতে চাও একটা হাইড্রোজেন বাদ দিতে হবে। এখন কার থেকে বাদ দিতে হবে বলো? অ্যালাইল বলছে কিন্তু। হ্যাঁ, দেখো CH2 CH CH3 না, এখানে তুমি জাস্ট দিয়ে দিবা হচ্ছে CH2 ড্যাশ, এটাকে বলা হয় অ্যালাইল। ক্লোরিন থাকলে অ্যালাইল ক্লোরাইড। আর ভিনাইল হচ্ছে একটা কম কার্বন আর কি, এই যে CH2 CH ড্যাশ, এটাকে বলা হয় ভিনাইল। CH2 CH CH2 ড্যাশ এটা হচ্ছে অ্যালাইল, CH2 CH ড্যাশ এটা হচ্ছে ভিনাইল। সো এই দুইটা কিন্তু অবশ্যই ভাবে মনে রাখবা, খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, অ্যালাইল আর ভিনাইল। ওকে, অ্যালাইল আর ভিনাইল। আচ্ছা, সো হ্যাঁ, ভেরি গুড আনিকা, এই তো পারছি। তাহলে দেখো ভিনাইল ক্লোরাইড তাহলে কি হবে ভাইয়া, বুঝতেই পারতেছো। ভিনাইল ক্লোরাইড হবে হচ্ছে CH2 ডাবল বন্ড CHCl। তাহলে এটাকে আমরা কি বলবো ভাইয়া, ভিনাইল ক্লোরাইড। এখন ভিনাইল ক্লোরাইডকে পলিমার করলে আমরা যেটা পাবো সেটাকে বলা হবে পলিভিনাইল ক্লোরাইড বা PVC। ওকে, পলিভিনাইল ক্লোরাইড বা PVC।
ঠিক আছে। আচ্ছা, এখন এখানে একটা ছোট্ট ব্যাপার কাজ করে, সেটা হলো ভিনাইল ক্লোরাইড নিলাম আমি, এটাকে যদি আমি এখন পলিমারাইজ করি, হ্যাঁ ধরে এটা তো মনোমার এন, হিট দিয়ে পলিমার করলাম, তখন জিনিসটা কি থাকতেছে দেখো, CH2 ড্যাশ CH ড্যাশ, এটার নাম তখন হবে পলি ভিনাইল ক্লোরাইড অর PVC। এই যে পিভিসি হয়ে গেল, বুঝতে পারছো, পিভিসি হয়ে গেল। সো এইগুলো আমরা কনভার্সনও পড়বো, আছে এখানে কিছু মজার জিনিস আছে, একটু পরে দেখবো। আচ্ছা, সো ভাইয়া যেটা বললাম অ্যালাইল ভিনাইল তোমাদেরকে দেখাইলাম, এখন দেখো পিভিসি রিঅ্যাকশনটা দেখো, এই যে ভিনাইল ক্লোরাইডকে অর্গানিক পারক্সাইডের রেসপেক্টে হিট করলে পাওয়া যায় পলিভিনাইল ক্লোরাইড বা পিভিসি। কি বলছে, ইন হাওয়ার চাইল্ডহুড দ্য নেম পিভিসি পাইপ সিমড লাইক দ্য নেম অফ পাইপ কোম্পানি। আসলে পিভিসি কোনো পাইপ কোম্পানি না, যেমন হোন্ডা, হোন্ডা বলি না, হোন্ডা কিন্তু আসলে কোনো একটা কোম্পানির নাম কিন্তু অ্যাকচুয়ালি হোন্ডা, এটা কিন্তু আসলে ওই মানে মোটর সাইকেলকে আমরা হোন্ডা বলি, বাট মানে এতটাই ফেমাস ব্র্যান্ড, বুঝছো না? যেমন আমরা বলি হারপিক আনছো বাসার থেকে, হারপিক, এটা ধরো টয়লেট ক্লিনার বা যেটা টয়লেট ক্লিনার নাম, হারপিক নাম হয়ে গেছে কারণ এটা অনেক ফেমাস একটা ব্র্যান্ড, বুঝছো? এরকম হচ্ছে ঘটনা, মানে ব্র্যান্ডের পজিশনিংটা খুব স্ট্রং। তো দেখো, বাট নাও ইউ ক্যান গেস দ্যাট পিভিসি পলিভিনাইল ক্লোরাইড অ্যাকচুয়ালি মিন্স দ্য পলিমার অফ ভিনাইল ক্লোরাইড। বলো তো ভাই পিভিসি এর কাজ কি, ইউজেজ অফ পিভিসি বলো দেখি ভাইয়াকে। নামাজের ব্রেক দিচ্ছি ভাইয়া, এটার পরে দিচ্ছি ইনশাল্লাহ, হ্যাঁ বলো ইউজেস অফ পিভিসি, পিভিসির কাজ কি ভাইয়া? পাইপ, জারি তো বলে দিছে পাইপ, ভেরি গুড হইছে। আর আর কিছু পাইপ ছাড়া আর কি কি? পাইপ মানে ইনসুলেশন, ইনসুলেশনে কাজ করতে পারবে সে, ঠিক আছে, ইনসুলেশন বিভিন্ন ওয়ালে সাইডে হিসেবে সে কাজ করতে পারবে, ফ্লোরের ফ্রেম টেম মানে ফ্লোর তো ঠিকঠাক করতে, ওয়ালের ফ্রেমিং করতে, এগুলো কিন্তু সে সুন্দর মতো বানাইতে পারবে, মানে উইন্ডো ফ্রেমিং, ওয়াল ফ্রেমিং কেন বলতেছি, উইন্ডো ফ্রেমিং, উইন্ডো ফ্রেমিং এর জন্য আমরা কিন্তু পিভিসি ইউজ করতে পারি, ফ্লোরের বিভিন্ন ফার্নিশিং এর জন্য আমরা কিন্তু পিভিসি ইউজ করতে পারি, আমরা ইনসুলেশনের জন্য পিভিসি ইউজ করতে পারি। আর কি কি হইতে পারে বলো? হুম, আর পাইপ তো আছেই, তাই না? সো এই ইউজেজ গুলো কিন্তু ভাইয়া পাশাপাশি অবশ্যই শিখে রাখবো, হ্যাঁ অবশ্যই শিখে রাখবো, তাহলে আমাদের কাজে লাগবে। আচ্ছা, এরপর হচ্ছে অরলন। ওকে, অরলন একটু পরে দেখি, আগে তাহলে একটু নামাজের ব্রেকটা দিয়ে আসি, হ্যাঁ 10 মিনিটের একটা ব্রেক দিব ভাই, আমরা 7টা 18 আবার ব্যাক করবো ইনশাল্লাহ, 7-18, হ্যাঁ। থ্যাংক ইউ সো মাচ সবাইকে।
ওকে, তো আমরা সবাই চলে আসছি ভাইয়া, আমাদের ব্রেক টাইম ওভার। আমরা সবাই যদি চলে এসে থাকি, একটু কষ্ট করে টিচার ইনবক্সে জানাই দিই ভাইয়াকে, কষ্ট করে কুইকলি। ওকে, চলে আসছি, ভেরি গুড। আচ্ছা, সো ওইটুকু পর্যন্ত তো আমরা পড়লাম মোটামুটি। এখন চলো, এখন আমরা বলবো হচ্ছে অরলন। হ্যাঁ, অরলন। You have already seen the production of PVC due to the polymerization reaction of vinyl chloride. Let us produce the polymer compound of vinyl cyanide. কি বলছে? vinyl cyanide. vinyl cyanide এর ফরমেশন কি হবে বুঝছো তো? vinyl কি? CH2 ডাবল বন্ড CH, cyanide হলো CN। এটা হচ্ছে vinyl cyanide। এই যে vinyl cyanide। আচ্ছা, first we need to understand what this vinyl cyanide compounds is. Cyanoethane, cyanoethane মানে cyanoethane is also called vinyl cyanide. Vinyl cyanide is produced from alkyne. এই যে অ্যালকাইনের সাথে হাইড্রোজেন সায়ানাইড দিলে কি হবে? একটাতে H যাবে, একটাতে সায়ানাইড যাবে। এই হয়ে গেল। আচ্ছা, তাহলে এই রিঅ্যাকশন থাকলো, ভালো কথা। এরপর ইন দিস কেস বেরিয়াম সায়ানাইড ইজ ইউজড অ্যাজ ক্যাটালিস্ট পয়জন। Otherwise, the reaction between alkyne and hydrogen cyanide produces 1,1-dicyanoethane, মানে দুইটা সায়ানো চলে আসে আর কি। বাট এটা ক্যাটালিস্ট পয়জন দিলে কি হয়? রিঅ্যাকশনটা ফার্স্ট স্টেপে গিয়ে থেমে যায়। এরকম একটা ক্যাটালিস্ট পয়জনের নাম বলো তো ভাইয়া, পড়াইছিলাম, মনে আছে? ক্যাটালিস্ট পয়জন ওই যে অ্যালকাইন থেকে ইথিন পর্যন্ত আটকায় দেয়, ইথেন পর্যন্ত যাইতে দেয় না, মানে ইথাইন থেকে ইথিনেই আটকায় দেয়, ইথাইন পর্যন্ত যাইতে দেয় না। বলো দেখি এটা কোনটা হবে? ওকে, ওকে। সো এইটার একটা নাম ছিল রোজেনমান রিয়েজেন্ট, মনে পড়ছে এবার? রোজেনমান রিয়েজেন্ট, প্যালাডিমিয়াম বেরিয়াম সালফেট, একদম শুরুর দিকে পড়ছিলাম, মনে পড়ে? এটা হচ্ছে ক্যাটালিস্ট পয়জন ছিল। হ্যাঁ, আচ্ছা। সো দেখো এরপর কি বলছে? আদারওয়াইজ দ্য রিঅ্যাকশন আছে, এটার কথা তো বললামই। এরপর দেখো, দেখো কি লেখা আছে এখানে? প্রোপিন। প্রোপিনকে অক্সিডেশন করলে আমরা সুন্দর মতো যদি অ্যামোনিয়ার প্রেজেন্সে অক্সিডেশনটা করি, তখনও কিন্তু আমরা ভিনাইল সায়ানাইডটা পাচ্ছি। আচ্ছা, ভালো কথা। এখন এই ভিনাইল সায়ানাইডকে যদি আমরা পলিমার করি, তখন পলিভিনাইল সায়ানাইড, নাকি পলিভিনাইল সায়ানাইড পাবো, যেটার আরেক নাম হচ্ছে অরলন। এই যে পলিভিনাইল সায়ানাইড, যেটার আরেক নাম হচ্ছে অরলন। এই যে দেখো, পলিভিনাইল সায়ানাইড অর অরলন ইজ প্রডিউসড থ্রু, এই দেখো, ইজ প্রডিউসড থ্রু পলিমারাইজেশন রিঅ্যাকশন অফ প্রডিউসড ভিনাইল সায়ানাইড। হয়ে গেল। এখন বলো অরলনের কাজ কি? ইউজেস অফ অরলন, বলো অরলনের ইউজেসটা কি? অরলনের কাজটা কি? আচ্ছা, দেখো এটার বেসিক্যালি কাজ কি জানো? ওই যে দেখো এখানে মোটামুটি ফাইবার দেওয়া না, ফাইবার আর রেজিন ক্রিয়েট করতে এটা কাজে লাগে। এটা বেসিক্যালি একটু ওয়ার্ম থাকতে হেল্প করে আর কি, বুঝছো? ওয়ার্ম থাকতে হেল্প করে। এই এটাকে বলা হয় পলি অ্যাক্রিলোনাইট্রাইল ফাইবার, প্যান। পলি অ্যাক্রিলোনাইট্রাইল ফাইবারও বলা হয়। হ্যাঁ, এগুলা দিয়ে হচ্ছে মোটামুটি ওয়ার্ম ক্লথ গুলা বানানো যায়। ওকে, আচ্ছা। সো এটা তোমাদেরকে একটু বোঝাই দিলাম, জাস্ট এই জিনিসটা কি। এরপর চলো ভাই একটু সামনের দিকে যাই। টেফলন। টেফলন এটা সবাই কম বেশি জানো। সেটা হচ্ছে ইউ মাস্ট হ্যাভ ইউজড এ ফ্রাইং প্যান ফর কুকিং। ইফ ইউ হ্যাড ইউজড ইট ইউ উড হ্যাভ নোটিসড অ্যান অয়েলি লেয়ার অন দ্য ফ্রাইং প্যান। ফ্রাইং প্যানের অয়েলি লেয়ার। ইট ইজ এ কভারিং মেড অফ দিস পলিমার, ইট ইজ কল্ড টেফলন। হ্যাঁ, আচ্ছা, তাহলে এটা কি আসলে?
অয়েলি লেয়ার থাকে যেটা, এটাই বেসিক্যালি টেফলন। এটার কাজটা কি আসো দেখি। দিস টেফলন ইজ এ পলিমার লেয়ার হুইচ ইজ এ পলিমার অফ টেট্রাফ্লোরোইথিলিন। টেফলন is used as insulator due to its less reactivity and less conductivity of electricity and temperature. তো মনে করো তোমার এই ভিতরের লেয়ার বলো বা উপরের লেয়ার বলো, ওইটা আসলে হিটকে কন্ডাক্ট করতে দিচ্ছে না, মানে একটু অয়েলি লেয়ার, ওই উপরের যে এটা যে হ্যান্ডেলটা আছে সেখানেও কিন্তু টেফলন থাকে, বুঝতে পারছো? মানে তোমাকে হিটটা ধরতে দিবে না, সো এই জিনিসটা ভালো। লেস রিঅ্যাক্টিভ, লেস কন্ডাক্টিভ, ইনসুলেটরের মতো অ্যাক্ট করে। সো এটা হচ্ছে বেসিক্যালি কি হয়, CF2, এই যে দেখো CF2 ডাবল বন্ড CF2, এটার নাম কি বলতো? 1122 টেট্রাফ্লোরোইথিন না, বা টেট্রাফ্লোরোইথিন। এটাকে যখন তুমি পলিমার করবা ভাইয়া, তখন তুমি যেটা পাবা, তাহলে CF2-CF2 একটা করে বন্ড, এটার নাম হচ্ছে পলিটেট্রাফ্লোরোইথিন, হ্যাঁ, বা ইথিলিন, এটার নামই হচ্ছে টেফলন। পলিটেট্রাফ্লোরোইথিলিন, এটার নামই হচ্ছে টেফলন। এই হইল মোটামুটি আমাদের ঘটনা। ওকে, এটা লেস রিঅ্যাক্টিভ, লেস কন্ডাক্টিভ, এর জন্য ইনসুলেটর হিসেবে অ্যাক্ট করে। ক্লিয়ার ভাইয়া? বলো সবাই ছোট্ট করে একটা সি লিখে দেই। এইটুকু আমরা সবাই ক্লিয়ার কিনা? ওকে, সো আসি একটু সামনে। দেখো এখন দেখবো হচ্ছে পলিস্টাইরিন। পলিস্টাইরিন, হোয়াট ইজ পলিস্টাইরিন? আচ্ছা, এই আগের পেজে মনে হয় এটা মার্ক করিনি না, এই রিঅ্যাকশনটা মার্ক করার জায়গাও রাখি নাই, কোনো সমস্যা নাই, এইটুক। ওকে, সো আসি পলিস্টাইরিন। পলিস্টাইরিন হচ্ছে ভিনাইলের সাথে যখন তোমার বেনজিনটা থাকে, এটাকে স্টাইরিন বলে। মানে ভিনাইলের সাথে অ্যারাইলটা যখন থাকে তখন সেটাকে স্টাইরিন বলে। এটাকে পলিমার করলে হয় পলিস্টাইরিন। পলিস্টাইরিন বেসিক্যালি জিনিসটা কি? আগে রিঅ্যাকশনটা একটু মার্ক করে ফেলি। পলিস্টাইরিন বেসিক্যালি জিনিসটা কি খেয়াল করো। পলিস্টাইরিন ইজ দ্য পলিমার অফ স্টাইরিন। At room temperature it is solid, but with the increase of temperature it starts to melt. This is a highly used polymer. It is used as medical materials. দেখো medical materials, তারপর DVD boxes, heat insulator of refrigerator and so on. মানে রেফ্রিজারেটর, ইনসুলেটর বলো, মেডিকেল ম্যাটেরিয়াল বলো, DVD বক্সেস বলো, সবগুলোতে এগুলো কাজ করে। ফর স্টোরিং ফুড ফর এ লং টাইম, পটস মেড অফ পলিস্টাইরিন আর ইউজড। মানে বুঝছো তো, এটা হচ্ছে লং টাইম কোনো কিছুকে যদি ওই যে মনে করো তো ঠান্ডা বা মানে ইয়ে রাখতে হয়, গরম রাখতে হয়, তখন হচ্ছে আমরা কি করি, পলিস্টাইরিনের জিনিসপত্র ইউজ করি। ফুড গ্রেড কিন্তু এটা। বাট ইন পলিস্টাইরিন পয়জনাস স্টাইরিন এন্ড বেনজিন আর প্রেজেন্ট, হুইচ ইজ ওয়াই ইট ইজ নট গুড টু স্টোর ফুড ইন পটস মেড অফ পলিস্টাইরিন। এই যে ফুড গ্রেডের যে একটা ইস্যুটা একটু আগে বললাম, ফুড গ্রেড করতে হলে কিন্তু পুরোপুরি এই কোয়ান্টিটিটা নেওয়া যাবে না। মানে আমরা যখন কোনো কিছু স্টোর করবো ফুড, সেটা তো ফুড গ্রেড হইতে হবে। এখন পলিস্টাইরিনও ফুড গ্রেড হইতে পারবে যদি এটার কোয়ান্টিটি কম থেকে অন্যান্য পজিটিভ কোয়ান্টিটি গুলো বেশি থাকে। ওই যে ফুড গ্রেড বলি না, এখন দেখো পলিস্টাইরিন দিয়ে তো তুমি ভালো মতো এটা রেস্টিভ বানাইতে পারবা, বাট ওইটাতে যেহেতু স্টাইরিন আর বেনজিন আছে, এটা তো পয়জনাস। এখন ওইটাকে আটকানোর জন্য আরো কিছু কেমিক্যাল দেওয়া হয়, পাশাপাশি ওদের পার্সেন্টেজটা একটু কম রাখা হয় যেন এটা ফুড গ্রেড অবস্থায় থাকে। এই হলো ঘটনা। আচ্ছা, তারপর কি বলছে, মেইনলি ইট ইজ ওয়েল নোন অ্যাজ কার্সিনোজেনিক হুইচ ইজ অলসো এ নিউরোটক্সিন। এটা কিন্তু একটা ক্যান্সার ক্রিয়েট করতে পারে, প্লাস নিউরোটক্সিন হিসেবেও কাজ করে যদি এটা একদম লিমিটের বেশি তুমি ইউজ করে ফেলো। এটাই হচ্ছে মোটামুটি ঘটনা। তাহলে পলিস্টাইরিন দেখো সবই কিন্তু ঘুরে ফিরে একই কাতারের। রিঅ্যাকশন গুলো আমি লাস্টে একটা সামারাইজ করে দিব। আচ্ছা, এরপর আসে নাইলন। ভাইয়া এটা কি 19 এ পড়ছিল নাকি? বলো দেখি একটু ভাইয়াকে, নাইলনটা পড়ছিলা? আচ্ছা, ভেরি গুড। সো নাইলনের কথাই যে বলতো না ভাইয়া, নাইলন 6:6 কেন বলতো জানো? দেখো এখানে টোটাল কার্বন কয়টা, 1, এখানে 4টা 5, এই যে 4 আর 1 5 আর একটা 6 কার্বন। এখানে দেখো এই যে হেক্সামিথিলিন ডাইঅ্যামিন, এখানে কার্বন কয়টা ভাইয়া দেখো, 6টা, 6 কার্বন। তাহলে এটার যে রেশিওটা হবে, এটা কিন্তু ভাইয়া কন্ডেনসেশন করে হয়, কন্ডেনসেশন করে এই রিঅ্যাকশনটা হয়, কিন্তু এটা পুরোটা দেখাবো যদিও। সো এটাকে আমরা বলতেছি নাইলন 6:6 এর পলিমার। ঠিক আছে, নাইলন 6:6 এর পলিমার।
আসো তোমাদেরকে পুরোটা একটু ধরে ধরে দেখাই। ধরো তোমার কাছে আছে এইচ সিও সি ডাবল ও এইচ, হ্যাঁ, বা CH2 4 এডিপিক অ্যাসিড, এটা হ্যাঁ, সি ডাবল ও এইচ, এটা হচ্ছে এডিপিক অ্যাসিড। ওকে, তো এটার সাথে তুমি অ্যাড করতেছো হেক্সামিথিলিন ডাইঅ্যামিন, হেক্সামিথিলিন ডাইঅ্যামিন। এই সো এটাকে যখন তুমি রিয়াকশন করাচ্ছ ভাইয়া, ইনিশিয়ালি কি হয়, এই OH আর H থেকে 1 molecules অফ ওয়াটার বের হয়ে যায়, বের হইলো, ভালো কথা। প্লাস তাহলে কি থাকতেছে ভাইয়া, খেয়াল করো, এই পোর্শনটা থাকতেছে, একটু ছোট করে ফেলি নাহলে বসা যাবে না। আচ্ছা, এই পোর্শনটা থাকতেছে আর এই পোর্শনটা থাকতেছে, এই পোর্শনটা মার্জ হয়ে যাইতেছে, খেয়াল করছো, এই পোর্শনটা মার্জ হয়ে যাইতেছে। এই এখন কথা হচ্ছে ভাইয়া, এই জিনিসটা কিন্তু এখনো নাইলন 66 এর মনোমার, হ্যাঁ, এটা হচ্ছে মনোমার অফ নাইলন 6:6। পলিমার হয়নি, পলিমার কখন হবে, যখন এই জিনিসটাকে তুমি পলিমার করবা। এখন কন্ডেনসেশনের পলিমার কি হয় জানো, n নাম্বার অফ ওয়াটার বের হয়। দেখো এখন যদি তুমি একটু খেয়াল করো, এই যে এইখান থেকে একটা H বাদ দাও, এখান থেকে একটা OH বাদ দাও, ঠিক আছে, এখান থেকে একটা OH বাদ দাও n টাইমস, তাহলে বেসিক্যালি এখানে আরেকটা কি n নাম্বার অফ ওয়াটার বের হবে। এটাও যদি n টাইমস নাও তুমি, এখানে n নাম্বার অফ ওয়াটার বের হবে। তার মানে ফাইনালি মোট কতটুকু ওয়াটার বের হলো ভাইয়া, 2n। তাহলে টোটাল ওয়াটার কতটুকু বের হইলো, 2NH2O, ঠিক আছে, 2NH2O এটা বের হইলো। সো এটা কিন্তু প্রসেস, এই যে দেখো কই গেল, হ্যাঁ এই দেখো এখানে 2NH2O কেন লেখা। এখন বলো এটা কি সবাই ক্লিয়ার, 2NH2O কেন লেখা? আচ্ছা, এটা একটু সবাই লিখে ফেলো, লিখে টিচার বক্সে একটা ডান দাও, ঠিক আছে, এটা একটু লেখো, লিখে টিচার বক্সে একটা ডান দাও।
ওকে, সবাই লিখছো না? ভেরি গুড। আহারে রিফাত, সমস্যা নাই, ফিভার থেকে যেহেতু উঠছো একটু সুস্থ হও ভাইয়া, এরপর ভাইয়া একটা নে রেকর্ডিং গুলো একটু সিরিয়ালি আগে একটু দেখো, হ্যাঁ, তাহলেই ভালো লাগবে ইনশাল্লাহ। বেস্ট অফ লাক, সুস্থ হয়ে যাও, দোয়া করি ভাইয়া অনেক বেশি। আচ্ছা, তো এটা আমরা লিখে ফেলছেন। আচ্ছা ভাইয়া, এখন যদি আমি বলি নাইলন 610 কেমনে প্রডিউস করবা, ধরো আমি বললাম নাইলন 610 কেমনে প্রডিউস করবা, বলো দেখি, বুদ্ধি বলো, কি করা যায় ভাইয়া নাইলন 610 প্রডিউস করার জন্য? নাইলন 610 প্রডিউস করার জন্য কি করা যায় ভাইয়া? এই যে দেখো, আমরা যদি এই যে হেক্সামিথিলিন ডাইমিন, এখানে 6টা কার্বন নেই, আর এখানে যদি 8টা কার্বন নেই, হ্যাঁ, এই যে 8টা কার্বন আমরা যদি নেই, তো তাহলেই কিন্তু আমাদের কি হয়ে যাচ্ছে দেখো, নাইলন 610 হয়ে যাচ্ছে। মানে এখানে 8টা না তো, 8 আর 2 10, 10 কার্বন 6 কার্বন, 6:10 হয়ে যাবে জিনিসটা, শেষ, 6:10 হয়ে যাবে জিনিসটা। সবাই বুঝছো না যে এইভাবে করে নাইলনের বিভিন্ন ক্যারেক্টারিস্টিক্স গুলাকে আসলে অল্টার করা যায় আর কি, বুঝছো? ক্যারেক্টারিস্টিক্স গুলাকে বিভিন্ন ভাবে অল্টার করা যায়, নাথিং এলস। হ্যাঁ, বলো ভাইয়া, এটা আমরা সবাই ক্লিয়ার কিনা ইনশাল্লাহ? এটা আমরা সবাই ক্লিয়ার কিনা ইনশাল্লাহ? ওকে, সো এইভাবে আমরা সুন্দর মতো করে ফেলতে পারবো। হুম, ওকে, ডান, ডান না, ডান। ওকে, সো এটা আমরা বুঝলাম। নাইলন তো আসলে বুঝতেই পারতেছো যে বিভিন্ন দড়ি টড়ি যে দেখতেছো আর কি, প্লাস্টিকের যা যা দেখতেছো, এটা আসলে প্লাস্টিকের না, এটা কিন্তু খুবই যে, তোমরা কি ঘুড়ি উড়াইছো কখনো, বলো তো? পুরান ঢাকার কেউ আসো? অনেক বেশি ঘুরে, মানে আমি একটা সময় ঘুরে রইতাম অনেক বেশি। ঘুরে ওড়ানোর সময় যে ওই যে সুতাটা থাকে আর কি, থ্রেডটা, সেটা কিন্তু অনেক মানে ধারালো টাইপের আর কি, বুঝছো, হাতটা কেটে যায়, কিন্তু অনেক শক্ত, কিন্তু সহজে কিন্তু এটা ছিঁড়ে না। সো এটা হচ্ছে ইয়ার তৈরি, নাইলনের তৈরি, বুঝছো? এটা হচ্ছে নাইলনের তৈরি। আচ্ছা, সো এটা দেখলাম, এটাও দেখলাম। এবার দেখি টেরিলিন। হোয়াট ইজ টেরিলিন? টরে কাপড় বলে না, টরে কাপড়, ওইটাই। দেখো, ইফ ইউ হ্যাভ এভার বিন টু এ ফেব্রিক স্টোর অ্যান্ড কম্পেয়ার দ্য প্রাইসেস অফ ফেব্রিক্স, ইউ উইল আন্ডারস্ট্যান্ড দ্যাট সাম ফেব্রিক্স আর ভেরি এক্সপেন্সিভ বিকজ দে আর অলমোস্ট ওয়েটলেস। টরে কাপড় নাম শুনছো, বলো তো? আগে ছোটবেলার মনে আছে, ওই যে প্রতি বছর 2 সেট কাপড় বানাইতাম, যে স্কুলের ইউনিফর্ম। তো তখন বলে দিত যে টরে কাপড় বানাইলে হচ্ছে ওই যে ঘাম কম হয়, ওয়েট কম, মানে কাপড় ওয়েট কম থাকে, ভালো লাগে পড়তে আর কি, ওরকম। তো টরে কাপড় বানাইতাম, খুব ভালো লাগতো আর কি। হ্যাঁ, এই, সো এটা মানে অত এক্সপেন্সিভ কিছু না, মানে অন্যান্য কম্পারেটিভ কাপড়ের তুলনায় কিছুটা এক্সপেন্সিভ আর কি। হ্যাঁ, এই কারণ এখন এগুলোর মাস প্রোডাকশন হয়, অলমোস্ট ওয়েটলেস আর কি এগুলা। One such fabric is terylene. It is almost weightless. However, this terylene fabric is not used in summer. আচ্ছা, সামারের একটা ব্যাপারটা কি আমি বলি, মানে তুমি যদি উইন্টারে পড়ো তাহলে তোমার ঘামটা কম হইতেছে, তো তো তখন এই জিনিসটা লেগে থাকতেছে না। কিন্তু সামারে যদি পড়ো তখন কি হবে, ইউ উইল ফিল মাগি। এটার অর্থ হচ্ছে তোমার একটু ঘাম ঘাম লাগবে। হ্যাঁ, একটু ঘাম ঘাম লাগবে। সো এই জিনিসটা আর কি, মানে একটু গায়ের সাথে লেগে থাকবে, একটু ঘাম ঘাম লাগবে, এরকম আর কি। হোয়াই ইজ দিস? থিঙ্ক অ্যাবাউট ইট। অফকোর্স ইউর সোয়েট ইজ নট বিং অ্যাবজর্ব বাই দ্য fabric. So the reason why the fabric does not absorb sweat is that it is a synthetic polymer. সিনথেটিক পলিমার, জার্সির মতো আর কি, বুঝছো? তো ইট ইজ অ্যান অ্যারোমেটিক পলিমার। টেরিলিন ইজ অ্যান এস্টার কম্পাউন্ড প্রডিউসড বাই দ্য কন্ডেনসেশন অফ ইথিলিন গ্লাইকোল অ্যান্ড টেরিথেলিক অ্যাসিড অ্যাকচুয়ালি, হ্যাঁ, বা থেলিক অ্যাসিড। টেরিথেলিক আসলে লাগে না, থেলিক অ্যাসিড দিলেই হয়, থেলিক অ্যাসিড দিলেই হয়ে যায়। এই হচ্ছে ঘটনাটা। সো এই হলো মোটামুটি আমাদের অ্যান্সার। এটা জাস্ট নর্মালি একটু দেখে রাখলে ভালো, এগুলা থেকে কোশ্চেন তেমন একটা দেয় না। পলিথিন টলিথিন এগুলোই বেশিরভাগ দেয়। ওকে, দেখো এখানে আমরা কি দিতেছি, ইথিলিন গ্লাইকল দিচ্ছি, এখানে বেনজিন ডাইকার্বক্সিলিক অ্যাসিড দিচ্ছি, হ্যাঁ, টেলিক অ্যাসিড আর কি। সো এই দুইটা দেওয়ার কারণে কি হবে, এইচ আর ওইচ আলাদা হয়ে চলে যাবে, তারপর সুন্দর মতো বন্ডটা হয়ে যাবে। ক্লিয়ার? প্রসেসটা সবাই বুঝি? ওকে, তাহলে এটা আমরা সবাই বুঝি।
চলো ভাইয়া এবার ব্যাকেলাইট দেখি। ব্যাকেলাইটের একটা জিনিস এখন বলতে পারবা, ব্যাকেলাইটের একটা জিনিসটা কি আসলে, যে মিথানলের সাথে ফেনল দিলে, দেখো মিথানলের সাথে যদি ফেনল দাও তখন এরকম জিনিস তুমি দুইটা পাইতে পারো, এরকম জিনিস দুইটা তুমি পাইতে পারো। সেটা কি? ফেনল কি অর্থোপ্যারা ইন্ডিকেটর নাকি মেটা ইন্ডিকেটর? বলো দেখি ভাইয়াকে একটু কষ্ট করে। ফেনল কি অর্থোপ্যারা ইন্ডিকেটর নাকি মেটা ইন্ডিকেটর বা ডিরেক্টিং গ্রুপ, কোনটা? বলো কি হবে? হুম, অর্থোপ্যারা। তো অর্থোপ্যারা হওয়ার কারণে অর্থতেও ঢুকবে, প্যারাতেও ঢুকবে। এই দেখো প্যারাতেও ঢুকছে, অর্থতেও ঢুকছে, আবার দুইটা অর্থতেও ঢুকতে পারে। পরে এগুলাকে কন্ডেনসেট করে আসলে এই জিনিসটা ফর্ম করা হয়, এটার নাম ব্যাকেলাইট। ব্যাকেলাইটের অ্যাকচুয়াল কাজ কি জানো? এত রিয়াকশন গুলা জানা লাগে না, শুধুমাত্র মনোমার গুলা জানলেই হয়, শুধুমাত্র মনোমার গুলা জানলেই হয়। আচ্ছা, ব্যাকেলাইটের অ্যাকচুয়াল কাজ কি জানো? ওই যে ইলেকট্রিক্যাল যে ইকুইপমেন্ট গুলো আছে না ভাইয়া, এই ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট গুলো বানানোর জন্য, ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট গুলো বানানোর জন্য এগুলো ইউজ করা হয়। কেন? এগুলো হাইলি রেজিস্টিভ, হাইলি রেজিস্টিভ, যাতে তুমি আবার মানে ইনসুলেশনের মতো কাজ করে আর কি। হ্যাঁ, যাতে তুমি আবার শক না খেয়ে যাও, বুঝতে পারছো? এই আচ্ছা, ভেরি গুড। তাহলে এটা আমরা দেখে নিলাম। এরপর জাস্ট এমনি রিডিং, জাস্ট আমাদের কি লাগবে এখানে ব্যাকেলাইটের জন্য? জাস্ট ওদের মনোমারটা লাগবে, আর কিছু না। এরপর আসি পলিইউরিথেন। পলিইউরিথেন জিনিসটা কি দেখো। হ্যাভ ইউ এভার নোটিস দ্য স্পঞ্জ ইউজড ফর ওয়াশিং ডিশেস? While washing dishes with it, you must have noticed that its fibers never get damaged. Dish wash করো না? Normally, it breaks under the influence of some strong acids and bases. Have you ever thought why the fibers of the sponge do not get damaged? These sponges are basically polyurethane, which is a condensation polymer. Polymer হওয়ার কারণে অনেক strongly bonded থাকে, এজন্য এটা সহজে ড্যামেজ হয় না। This polyurethane is exceptional from other polymers due to a slightly exceptional bond. Polyurethane is produced by the reaction of কি reaction? Polyol and isocyanate. হ্যাঁ, এই যে isocyanate আর polyol। এখন আমার কথা হচ্ছে এই জিনিসগুলোর রিয়াকশন একদমই দরকার নেই, জাস্ট ইউজেস গুলো পড়বা। এটা আমি বক্স করতেছি না, এটা জাস্ট রিয়াকশন জিনিসগুলো দেখবা, নাথিং মোর দেন দ্যাট। ওকে, সব পলিমার কিন্তু লাগে না, সব পলিমার লাগে না। ওকে, এখন ধরো যদি তোমাকে আমি কোশ্চেন করি যে কি বলছে ডিফারেন্স বিটুইন এডিশন এন্ড কন্ডেনসেশন পলিমার, এটা তো বুঝছেই। এডিশন পলিমারে কি হয়? প্রোডাকশন অফ এডিশন পলিমার ডাজ নট প্রডিউস এনি বাই প্রোডাক্ট, মানে কোনো এক্সট্রা কোনো প্রোডাক্ট কিন্তু থাকে না, ওয়াটার ওয়াটার টাইপের কোনো প্রোডাক্ট কিন্তু থাকে না এডিশনে, সবগুলো এডিশন হয়ে যায়। কন্ডেনসেশনে কিন্তু এক্সট্রা থাকে, এইচসিএল থাকতে পারে, অ্যামোনিয়া থাকতে পারে, ওয়াটার থাকতে পারে, কার্বন ডাইঅক্সাইড থাকতে পারে, বাই প্রোডাক্ট থাকে। মনোমারের ক্ষেত্রে দেখো এই যে এডিশনে মনোমার মাস্ট হ্যাভ এ ডাবল অর ট্রিপল বন্ড, যেন ক্যাটেনেশন হইতে পারে। কন্ডেনসেশনে হচ্ছে দিস মনোমার মলিকুলস হ্যাভ টু ফুলি অ্যাক্টিভ ফাংশনাল গ্রুপ। কন্ডেনসেশন হয় দুইটা ডিফারেন্ট গ্রুপের মধ্যে, দুইটা ডিফারেন্ট গ্রুপের মধ্যে। এই এডিশন পলিমার্স আর ফর্মড ইউজিং দ্য সেম টাইপ অফ মনোমার মলিকিউল, সেম মনোমার মলিকিউল আর মাল্টিপল মনোমার দিয়ে হচ্ছে কন্ডেনসেশনটা হয়ে থাকে। দ্য মলিকুলার মাস অফ দ্য পলিমার ইজ অ্যান ইন্টিজার মাল্টিপ্লায়ার অফ দ্য মনোমার, কারণ মনোমার থেকেই তো পলিমার হয়, ইন্টিজার এন দিয়ে মাল্টিপ্লাই করলে পাওয়া যায়। কিন্তু এই ক্ষেত্রে কিন্তু পাওয়া যায় না, সবসময় যে ইকুয়াল হবে নট নেসেসারি, একটু ডিফারেন্ট হইতে পারে। লুইস অ্যাসিড অর বেসেস আর জেনারেলি ইউজড অ্যাজ ক্যাটালিস্ট ফর এডিশন পলিমার। এটা একটা ভালো ইম্পর্টেন্ট এমসিকিউ। লুইস অ্যাসিড আর বেস ইউজ করা হয় এডিশন পলিমারে ক্যাটালিস্ট হিসেবে, আর এনি টাইপ অফ ক্যাটালিস্ট কন্ডেনসেশনে ইউজ করা হয়ে থাকে। এক্সাম্পল এটা যে পলিথিন, টেফলন টেফলন এগুলা, আর এখানে কমন এক্সাম্পল হচ্ছে ব্যাকেলাইট, নাইলন, সিলিকন এগুলা। সো এগুলা মোটামুটি আমরা সবাই বুঝি। এটা লিখতে দিলে পারবো না আমরা ইনশাল্লাহ? বলো দেখি, যদি রিটেনে দেয়। ধরো 3 নম্বরের জন্য বা 2 নম্বরের জন্য দিতে কিন্তু পারে ভাইয়া, বুঝছো? 3 নম্বর বা 2 নম্বরের জন্য দিতে পারে। ওকে ওকে, ভেরি গুড। সো লেটস সে তোমাকে কখনো একটা কোয়েশ্চেন করা হইল যে ধরো তোমাকে ভাইয়া বললাম ধরো তোমার কাছে আছে হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেট থেকে তোমার বানাইতে হবে পলিথিন। না, বলো, ক্যালসিয়াম কার্বনেট থেকে পলিথিন বানাইতে হবে, এটা হলো এক।
ঠিক আছে, 2 নাম্বার ক্যালসিয়াম কার্বনেট থেকে তোমার বানাইতে হবে পিভিসি। এই এটা বানাইতে পারো। আচ্ছা, এগুলো বানানোর আগে আগে একটা জিনিস দেখাই আসি তোমাদেরকে। তোমরা কি একটা জিনিস খেয়াল করছো ভাইয়া, CH2 ডাবল বন্ড CH Z, আমি যদি এই জিনিসটাকে এইভাবে পড়তে পারি, এটাকে যদি হিট টিট দিয়ে আমরা পলিমার করে এরকম বানাইতে পারি যে CH2 সিঙ্গেল বন্ড CH Z। এখন খেয়াল করো ভাইয়া, এখানে জেড এর জায়গায় যদি এইচ থাকে, তাহলে মনোমারকে আমরা কি বলবো আর পলিমারকে আমরা কি বলবো? খেয়াল করো, মনোমারকে আমরা বলতেছি ইথিন, পলিমারকে বলতেছি পলিথিন। জেড এর জায়গায় যদি CH3 থাকে, তাহলে আমরা বলতেছি হচ্ছে প্রোপিন, পলিমারকে বলতেছি হচ্ছে পলিপ্রোপিন। জেড এর জায়গায় যদি থাকে ধরো ক্লোরাইড, আমরা বলতেছি ভিনাইল ক্লোরাইড মনোমারকে, আর পলিমারে বলতেছি হচ্ছে পলিভিনাইল ক্লোরাইড, পলিভিনাইল ক্লোরাইড। আচ্ছা, মানে যেটাকে আমরা বলি পিভিসি। আচ্ছা, জেড এর জায়গায় যদি থাকে ধরো একটা অ্যারাইল, এটাকে আমরা বলতেছি স্টাইরিন, আর এখানে বলতেছি পলিস্টাইরিন, তাই না? এরকম এরকম অনেকগুলা কিন্তু তোমরা পড়তে পারবে। ইভেন অরলনেরটা যদি বলি, জেড এর জায়গায় যদি থাকে সায়ানাইড, তাহলে এটাকে তুমি বলতেছো হচ্ছে ভিনাইল সায়ানাইড, আর এমনি তুমি বলবা কি পলিভিনাইল সায়ানাইড, বা যেটাকে আমরা বলতেছি অরলন, পলিভিনাইল সায়ানাইড অর অরলন। দাঁড়াও দেখাই তোমাদেরকে, অরলনটা কই গেল, এই যে পলিভিনাইল সায়ানাইড অর অরলন। ঠিক আছে, সেই জিনিসগুলো কিন্তু আমরা দেখলাম। মানে এই চারটা মোটামুটি একটা মাথায় রাখলে বাকি সবগুলো কিন্তু হয়ে যাবে। এটা কিন্তু এডিশন পলিমারাইজেশন, এডিশন পলিমারাইজেশন। ওকে, নাও এটা সবাই একটু লিখে ফেলো তো ভাইয়া, কুইকলি, কষ্ট করে।
ওকে, ভেরি গুড। তাহলে এগুলো ডান আমাদের, তাই না? আচ্ছা, তো যে কোশ্চেনটা করলাম, ধরো তোমাকে একটা প্রশ্ন করা হয়েছে যে ক্যালসিয়াম কার্বনেট থেকে পলিথিন বের করতে, ক্যালসিয়াম কার্বনেট থেকে পিভিসি বের করতে, খুবই কমন একটা কোশ্চেন। তাহলে ফার্স্ট অফ অল কি করবো জানো? এই যে ক্যালসিয়াম কার্বনেটকে আমরা যদি হিট দিই ভাইয়া, তাহলে কি হয়? ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড। এরপর তুমি এই কার্বন ডাইঅক্সাইডকে কার্বন কোক যেটাকে বলি, এটার সাথে হিট করবা। হিটেড করলে কি হবে দেখো, এটা সরি কার্বন ডাইঅক্সাইড না, ভুল বললাম। ক্যালসিয়াম অক্সাইডকে তুমি কোক বা কার্বন দিয়ে হিট করবা, তখন অক্সিজেনটাকে সে নিয়ে চলে যাবে এবং তৈরি করবে ক্যালসিয়াম কার্বাইড প্লাস কার্বন মনোক্সাইড। এই ক্যালসিয়াম কার্বাইডটাই আসল। দেখো, ক্যালসিয়াম কার্বাইডকে এখন যদি তুমি ওয়াটার দাও, ওয়াটার দিলে কি হবে বলতো? ক্যালসিয়াম হাইড্রোক্সাইড প্লাস ইথাইন। বাস, এরপর তো ঘটনা সহজ। সেটা হচ্ছে ইথাইনকে যদি তুমি কন্ট্রোলড এনভায়রনমেন্টে প্যালাডিয়াম বেরিয়াম সালফেট দিয়ে হিট করো, আর হাইড্রোজেন দাও, নিকেল দাও, 200 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার দাও, এই যে এটার নাম কি? রোজেনমান্ড রিএজেন্ট, ক্যাটালিস্ট পয়জন। তো তাহলে কি হবে ভাইয়া একটু বলো? CH2 ডাবল বন্ড CH2। বাস, এইটুকু স্টপ করবে। পরে যদি এটাকে মনোমার বানায় তুমি যদি পলিমার করো, সেই ক্ষেত্রে তুমি পাবা পলিথিন, নাকি? সেই ক্ষেত্রে তুমি পাবা কি? পলিথিন। আর যদি না, তোমার কাছে আছে ধরো CH, এই যে এটার সাথে তুমি দিয়ে দিবে এবার HCl। HCl দিয়ে দিলে কি হবে? CH2 ডাবল বন্ড CHCl, ভিনাইল ক্লোরাইড। এরপর যদি এটাকে তুমি পলিমার করো হিট দিয়ে, তখন কি হবে? পলিভিনাইল ক্লোরাইড, পলিভিনাইল ক্লোরাইড বা পিভিসি। শেষ হয়ে গেল। সবাই কি প্রসেসটা বুঝতে পারছি ভাইয়া? একটু বলেন দেখি। নাও, এটা একটু নোট করে ফেলো সবাই, খুবই ইম্পর্টেন্ট, একদম 5 স্টার ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। ওকে, তাহলে এটা আমাদের ক্লিয়ার। ওকে, সো এই টাইপের কোশ্চেন কিন্তু ভাইয়া পরীক্ষায় প্রচুর পরিমাণে আসে। তাহলে বলো ভাইয়া, পলিমার রিলেটেড যা যা পড়ছে ইনশাল্লাহ পারবো না যদি পরীক্ষায় আসে? বলো ভাইয়াকে, পলিমার রিলেটেড যা যা পড়ছি সবই মোটামুটি ক্লিয়ার। আশা করি পরীক্ষায় আসলে আমরা পারবো। ওকে, আচ্ছা দেখো, তোমাদের জন্য একটা হোমওয়ার্ক রাখছি। হোয়াট ইজ পিভিসি? হাউ ক্যান ইট বি প্রিপেয়ার্ড ফ্রম লাইমস্টোন? মেনশন দ্য রিঅ্যাকশনস। লাইমস্টোন মানে বুঝছো তো? ক্যালসিয়াম কার্বনেট। দেখো ইঞ্জিনিয়ারিং এ কতবার করে আসছিল, আগে আগে আসতো, এখন আসে না। পারবো না এটা? বলো। এখন তোমরা কনডেনসেশন এডিশন দুইটাই পড়ো, এবং পাশাপাশি ভাইয়া যে একটা টেবিলের মতো করে দিলাম না, যে এডিশন রিঅ্যাকশন গুলো সহজে বোঝার যে টেকনিক গুলা, সেগুলো একটু দেখে ফেলো। ওকে, সবাই ক্লিয়ার ভাইয়া? ছোট্ট করে একটা সি লিখে দেই। সেনজুতি, সানজিদা, জারি, রানিকা, সাইদুর, আরিফ, রিফাত, সবাই একটু জানা দিই ভাইয়াকে কষ্ট করে। হ্যাঁ, পারবা না ইনশাল্লাহ? হ্যাঁ, ভেরি গুড। এগুলা সহজ, প্রিটি ইজি, এবং এগুলা তেমন একটা এইচএসসি তে আসে না, অ্যাডমিশনে আসে। এইচএসসি তে তেমন আসে না, অ্যাডমিশনে আসে। এবং ভাইয়া মজার ব্যাপার হচ্ছে, আমাদের মোটামুটি অর্গানিক, আর নেক্সট দিন হচ্ছে আমাদের লাস্ট ক্লাস অর্গানিকের। ওই দিন হচ্ছে আমরা কিছু বায়ো মলিকিউল এগুলা পড়বো। হ্যাঁ, তারপর আইআর ফ্রিকোয়েন্সি টেকোয়েন্সি রিলেটেড জিনিসপত্র পড়বো ইনশাল্লাহ। সো টেনশনের কোনো কারণ নাই, ওই দিন আমরা মোটামুটি যা পড়ার এবার একটা রিভিশনের মতো দেওয়ার চেষ্টা করব। ওকে, সো দেখো পলিমারাইজেশন আছে কিন্তু পড়ে ফেললাম আমরা। এটা আমরা সবাই পারবো। ভেরি গুড। সো ওকে ভাইয়া, তো আজকের ক্লাস আমাদের এতটুকু ভাইয়া। সো থ্যাংক ইউ সো মাচ সবাইকে কষ্ট করে ধৈর্য ধরে ক্লাসটা করার জন্য। হোপফুলি সবাই ক্লিয়ারলি বুঝতে পারছো। সবাই তাহলে ভালো থাকো, সুস্থ থাকো ভাইয়া। ইনশাল্লাহ সামনের ক্লাসগুলোতে দেখা হবে, কথা হবে। টিল দেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে।